তোদের আজকে আলোচনার বিষয় হচ্ছে তো কার্বোহাইড্রেটস প্রপার্টিজ আর স্ট্রাকচার বায়োমলিকিউলসের একটা পার্ট। আর দ্বিতীয়ত হচ্ছে প্রোটিনের স্ট্রাকচার এবং অ্যামাইনো অ্যাসিডের প্রপার্টিজ। তো বায়োমলিকিউলস নিয়ে তোদের কোয়ারিজ ছিল কিছু, তো সেগুলো যদি অ্যান্সার হয়ে যায় তো ভালো। আদারওয়াইজ তোরা কোশ্চেন করতে পারিস পরবর্তী ক্ষেত্রে যদি কোনো ডাউট থাকে। তো কার্বোহাইড্রেটসকে আমরা বলে থাকি হাইড্রেটস অফ কার্বন, যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটে হচ্ছে মেন মৌল। এর সঙ্গে কিছু ক্ষেত্রে নাইট্রোজেন বা সালফারও থাকতে পারে, বা কিছু ক্ষেত্রে ফসফরাসও থাকে, রেয়ার। আর কি না, কয়েকটা এক্সেপশন ছাড়া এখানে হাইড্রোজেন টু অক্সিজেন সমান 2:1। এবার এই কার্বোহাইড্রেটকে আমরা দুটো ওয়েতে ক্লাসিফাই করি। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স। একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স। সিম্পলকে বলা হয়, দেখা যাচ্ছে না, সমস্যা নাই, অডিও ভিডিও রেকর্ডিং হচ্ছে, এবার শুনতে থাক, যদি কিছু কেটে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম্পল হচ্ছে তোর মনোস্যাকারাইডস। কমপ্লেক্স হচ্ছে এর দুটো ভাগ, একটা হচ্ছে অলিগোস্যাকারাইড, একটা হচ্ছে পলিস্যাকারাইড। তো অলিগো মিনস ফিউ, যেখানে মনোস্যাকারাইডের সংখ্যা মোটামুটি 3 থেকে 10 পর্যন্ত, কিছু ক্ষেত্রে 20 পর্যন্ত ধরা হয়, যেটা রেয়ার। কিন্তু পলিস্যাকারাইডের ক্ষেত্রে মোর দেন 20, 20 বেশি যদি মনোস্যাকারাইড থাকে, তাকে থাকবো বলবো আমরা পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডসকে আমরা দুটো ওয়েতে ক্লাসিফাই করি। একটা হচ্ছে কার্বন অ্যাটমের সংখ্যা, আর একটা হচ্ছে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ। তো কার্বন অ্যাটমের ভিত্তিতে আমরা মিনিমাম 3টে কার্বন না থাকলে তাকে আমরা মনোস্যাকারাইড বলি না। 3টে হলে হবে ট্রাইওস, 4টে হলে টেট্রোজ, 5টা হলে হবে পেন্টোজ, 6টা হলে হেক্সোজ, আর 7টা হলে হবে হেপ্টোজ। এই হলো কার্বন সংখ্যার ভিত্তিতে যে ক্লাসিফিকেশন, সেইটা। অন্যদিকে কার্যকরী মূলকের ভিত্তিতে দুটো আমরা ভাগ পাই, একটা হচ্ছে অ্যালডোজ, একটা হচ্ছে কিটোজ। তো যাদের অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ তাকে বলছি অ্যালডোজ, যাদের কিটো ফাংশনাল গ্রুপ তাকে বলছি কিটোজ। এই হচ্ছে কার্যকরী মূলকের ভিত্তিতে। এবার যদি দুটোকে আমরা কম্বাইন করি, অর্থাৎ যা 3টে কার্বন ট্রাইওজ, তার সঙ্গে অ্যালডোজকে যদি আমরা কম্বাইন করি, তাহলে বলবো অ্যালডো ট্রাইওজ। তেমনি অ্যালডো টেট্রোজ, অ্যালডো পেন্টোজ, অ্যালডো হেক্সোজ, অ্যালডো হেপ্টোজ, এরকম করে। একইভাবে কিটোজের ক্ষেত্রে যদি আমরা বলি যে কিটো ট্রাইওজ, কিটো টেট্রোজ, কিটো পেন্টোজ, কিটো হেক্সোজ, কিটো হেপ্টোজ। এর মধ্যে সিগনিফিকেন্ট যে উদাহরণগুলো, তার মধ্যে হচ্ছে 3 কার্বনের
ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, আর গ্লিসারেল ডিহাইড, গ্লিসারেল ডিহাইড। তার মধ্যে এইটা হচ্ছে অ্যালডোজ, আর এইটা হচ্ছে কিটোজ। খেয়াল করবি এই তিনটে হচ্ছে সিম্পলেস্ট কার্বোহাইড্রেট, সরলতম সরলতম শর্করা। তো এই হচ্ছে জায়গাটা। এবার পেন্টোজের মধ্যে আমরা রাইবোজ শর্করা পড়েছি, রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ, ওই দিকে আর যাচ্ছি না আপাতত। হেক্সোসের ক্ষেত্রে তিনটে মেন সুগার, একটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, আর গ্যালাক্টোজ। এই তিনটে হচ্ছে মেন। আর একটাই হেপ্টোজ এখনো পর্যন্ত পাওয়া গেছে, সেটা হচ্ছে হেপ্টোজ শর্করা একটাই পাওয়া গেছে এখনো পর্যন্ত, সেটা হচ্ছে সেডোহেপ্টুলোজ। প্ল্যান্টের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে হেপ্টুলোজ। অন্যদিকে যখন আমরা অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে আসছি, তখন মেনলি কিন্তু আমরা ডাইস্যাকারাইডকে ফোকাস করি। CCHARID, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাকটোজ, সুক্রোজ, আর ম্যালটোজ। অন্যদিকে যখন পলিস্যাকারাইডে যাচ্ছি, পলিস্যাকারাইডের ক্ষেত্রে কিন্তু মোর দ্যান 20 কথাটা উঠে আসছে। এখানে দুটো খুব হাইলি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে স্টার্চ, আর একটা হচ্ছে গ্লাইকোজেন। তো স্টার্চটা তো প্ল্যান্টে, উদ্ভিদের ক্ষেত্রে, আর গ্লাইকোজেনটা হচ্ছে প্রাণী। তো এই গ্লাইকোজেনকে অনেক সময় বলা হয় অ্যানিমেল স্টার্চ। বল, কিছু জিজ্ঞাসা থাকলে বল এখানে। কারো কোনো কোয়েরি থাকলে বল এখানে। আচ্ছা। হুম, জোরে বল একটু। আমি আবার আমার বুঝতে পারলাম না, হেটেরোপলিস্যাকারাইড হোমোপলিস্যাকারাইড তো বলছিস তো? মারুফের কথাগুলো কেটে যাচ্ছে। আরেকবার রিপিট কর, কথা কেটে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, হোমোপলিস্যাকারাইড, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা তুই ওইভাবে ভাবতে পারিস, স্টার্চ আর গ্লাইকোজেন, একটা হচ্ছে হোমো একটা হেটেরো, ওটা ভাবতে পারিস। আমি মেন এক্সাম্পল ধরে বলছি, বুঝেছিস কি বলছি? হোমো মানে হচ্ছে, বলে দিই এখানে যখন প্রশ্ন তুললি, যখন হোমো মানে হচ্ছে হোমোপলিস্যাকারাইড, এর অর্থ হচ্ছে একই ধরনের মনোস্যাকারাইড দিয়ে গঠিত, স্যাকারাইড দিয়ে গঠিত। কিন্তু যতক্ষণই আমি কথাটা হেটেরোতে চলে আসবো, হেটেরো পলিস্যাকারাইড,
তখন সেটা চলে আসবে কি ভিন্ন ধরনের ধরনের মনোস্যাকারাইড দ্বারা গঠিত। এই হচ্ছে হোমোপলিস্যাকারাইড আর হেটেরোপলিস্যাকারাইড বিষয়টা। এবার এর মধ্যে স্টার্চ আছে, গ্লাইকোজেন আছে, আরো কিছু আছে, যেমন ধর কাইটিন আরশোলায় থাকে, ডেক্সট্রিন, তারপরে তোর কনড্রয়টিন সালফেট। এই যে সালফেট কোথা থেকে আসছে বলছিস না, যে সালফেট আমি বললাম একটু আগে, সালফার থাকে, কনড্রয়টিন সালফেট, এটা কার্টিলেজ বা লতিকাতে থাকে। এই ধরনের আরো কিছু পলিস্যাকারাইড পাওয়া যায়, ওগুলো কিন্তু হোমো আর হেটেরোর মধ্যে পড়ছে। আর বল কিছু করিস। আচ্ছা, এবার প্রপার্টিসে যখন আসছি, তখন আমরা তিনটে প্রপার্টিসকে হাইলাইট করব মেনলি। একটা হচ্ছে অপটিক্যাল আইসোমেরিজম বা আলোক ঘূর্ণন, একটা হচ্ছে এপিমারিজম, আর একটা হচ্ছে অ্যানোমারিজম। এবার এই অপটিক্যাল আইসোমেরিজমকে অনেক সঙ্গে, এটার সঙ্গে একটা বিকল্পভাবে পড়া হয়, সেটা হচ্ছে ডিএল আইসোমেরিজম। তো আগে আমি সিম্পল হইতে আসি। এপিমারিজমের ক্ষেত্রে দুটো মনোস্যাকারাইড, সাপোজ ধর গ্লুকোজকে শর্টে আমরা জিএলইউ দিয়ে লিখি, আর গ্যালাক্টোজ থেকে আমরা লিখি জিএএল। এরকম দুটো মানে এক জোড়া মনোস্যাকারাইডের যদি মিনিমাম একটা কার্বনে পার্থক্য থাকে, তখন তাকে আমরা বলবো একে অপরের এপিমার। যেমন গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ, এরা C4 এর এপিমার। আমি এটা পরে ছবিতে স্ট্রাকচারে আসছি, তখন ব্যাপারটা একবার বলে দেবো লাস্টে কেন কোন জায়গাটাকে বেসিসে বলছি। কার্বন 4 নম্বর কার্বনের রেসপেক্টে গ্লুকোজ আর গ্যালাক্টোজ একে অপরের এপিমার। আচ্ছা, অ্যানোমারিজমের ক্ষেত্রে খেয়াল কর যে তার আগে একটু বলে দিই যে কার্বোহাইড্রেটের বা কার্বনের যে 4টে হাত, তাতে যদি ABCD করে 4টে AB, আর এদিকে XY করে 4টে ভিন্ন যৌগ বা মৌল লেগে থাকে, তাহলে এই ধরনের কার্বনকে আমি বলবো কি কাইডাল কার্বন। কাইডাল কার্বন। যদি তা না হয়, তাকে বলবো কি অ্যাকাইডাল কার্বন, সামনে একটা এ বসে যাবে। এবার অ্যানোমারিজমের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের যে সরল গঠন, যেমন ধর গ্লুকোজ, আমরা লিখতে পারি এভাবে CHO, এইভাবে আমরা লিখতে পারি। লাস্টে CH2OH। গ্লুকোজ যেহেতু এক্সেস সুগার, দেখ 3টে 3টে 6টা। তাহলে প্রথম যে কার্বনটা, এই অ্যালডিহাইড যে মূলকের কার্বনটা, এটা 1 নম্বর কার্বন। এইটা হচ্ছে 1 নম্বর কার্বন। এটা কিন্তু যখন রৈখিক আকারে ছিল, মানে এই গঠনে ছিল, তখন কিন্তু 1 নম্বর কার্বনটা কাইরাইল ছিল না। কিন্তু যখন এটা এখান থেকে ক্লোজড চেনে যাবে বা বদ্ধ শৃঙ্খল গঠনে যাবে, তখন গঠনটা দাঁড়াবে এইভাবে। একটু ভুল হলো, হোল্ড অন। তাহলে 6 নম্বর যে কার্বনটা, সেটা রিং এর বাইরে চলে যাবে।
শৃঙ্খলের বাইরে। এইটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, 4, 5, আর এটা হচ্ছে 6। তাহলে এই 1 নম্বর কার্বনের সঙ্গে একদিকে এইচ লেগে আছে, একদিকে লেগে আছে ওএইচ, আর একদিকে আছে কি সি, একদিকে ও। তাহলে এই অবস্থায় যে কার্বনটা রৈখিক আকারে, এটা হচ্ছে ওপেন চেন, ওপেন চেন গঠন। এটা হচ্ছে ক্লোজড চেন গঠন। তাহলে রৈখিক গঠনে সে কি ছিল না, 1 নম্বর কার্বনটা ফাংশনাল গ্রুপের বা কার্যকরী গ্রুপের কার্বনটা কি ছিল না, অ্যাকাইডাল ছিল, অর্থাৎ তার মধ্যে কাইরালিটি ছিল না। কিন্তু যখনই সে বদ্ধ শৃঙ্খল বা ক্লোজ চেন গঠনে চলে গেল, 1 নম্বর কার্বনটা কিন্তু এবার কাইডাল হয়ে গেছে। এই যে কার্বনটা, এটা কিন্তু কাইডাল হয়ে গেছে। তো এই ঘটনাটাকে আমরা বলে থাকি কি না, অ্যানোম্যারিজম। তাহলে একে অপরের অ্যানোমা। এবার যদি এইটাকে আমি একটু বাইরের দিকে নিয়ে আসি, এই গঠনটাকে বাইরের দিকে নিয়ে আসি ধর, তাহলে দেখ এই যে সি, একটু খেয়াল কর, তাহলে এখানে একটা ছিল এইচ, একটা ছিল ওএইচ। এবার এটা মাঝখানটাকে যদি আমি একটা তল ধরে নিই, প্লেন ধরে নিই, তো ওএইচটা যদি এই তলের নিচে থাকে, তাহলে এটা হবে কি আলফা অ্যানোমার। যদি এই ওএইচটা এরকম থাকে, উপর দিকে থাকে, তাহলে হবে কি বিটা অ্যানোমার। বুঝছে? তাহলে 1 নম্বর কার্বনের সাপেক্ষে হাইড্রোক্সিল মূলকটা যদি ওই তলের নিচে থাকে, তাহলে হবে আলফা অ্যানোমারিক কার্বন। যদি তলের উপরে থাকে, তাহলে হবে কি বিটা অ্যানোমারিক কার্বন। খেয়াল কর যে কার্বোহাইড্রেট যখন পড়েছিস পেন্টোজ শর্করার ক্ষেত্রে, পেন্টোজ শর্করার সঙ্গে যে নাইট্রোজেন বেস যুক্ত থাকে, সেখানে এন বিটা গ্লাইকোসাইড বন্ড বলা হয়েছিল। যদি নিউক্লিক অ্যাসিডের ভিডিওটা যদি দেখে থাকিস, তাহলে দেখবি ওখানে নাইট্রোজেন বেসের নাইট্রোজেনটা যুক্ত আছে, আর 1 নম্বর যে কার্বন অর্থাৎ পেন্টোজ শর্করা সেটা যুক্ত আছে, সেই কার্বনটা কিন্তু কি আকারে আছে, এরকম বিটা আকারে আছে। তাহলে ওখানে কিন্তু এন বিটা গ্লাইকোসাইড বন্ড জায়গাটা কিন্তু ওখানে বলা হয়েছিল, বা বিটা এন গ্লাইকোসাইড বন্ড। যদি নিউক্লিক অ্যাসিড দেখে থাকিস, তাহলে এই জায়গাটা হয়ে গেলে ওখানটা যদি কম্পেয়ার করিস, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বুঝছে? এবার এখানে আসছি যে এই যে জোড়ার মধ্যে, অর্থাৎ ওপেন চেন আর ক্লোজ চেনের মধ্যে কোন গঠনটা ম্যাক্সিমাম পাওয়া যায়। দেখা গেছে সলিউশনের মধ্যে 97% 97% দ্রবণে এইটা থাকে, আর মোটামুটি 1 to 3% দ্রবণে 1 থেকে 3% দ্রবণে এই রৈখিক গঠনটা দেখা যায়। বুঝছে? তার কারণটা হচ্ছে যখনই আমি কোনো কার্বোহাইড্রেটকে তার আহ, মানে সলিউশন করে দিচ্ছি, তখনই কিন্তু ওই লিনিয়ার চেন বা ওপেন চেন স্ট্রাকচারটা থাকবে না। সে কি করবে, যেহেতু ওয়াটার মলিকিউলের সঙ্গে সে কি করছে, আন্তঃক্রিয়া করছে, ওরা সবসময় চেষ্টা করবে কি এরকম ক্লোজড চেন আকারে থাকার জন্য। অর্থাৎ ভেতর দিকটা তাহলে হবে হাইড্রোফোবিক, বাইরের দিকটা হয়ে যাবে হাইড্রোফিলিক। এইটা হচ্ছে অ্যানোমেরিজমের জায়গাটা। এবার যখন আমি অপটিক্যাল আইসোমেরিজমে আসছি, এখানে দুটো বিষয় উঠে আসছে। যদি অপটিক্যাল আইসোমেরিজমকে বলি, তাহলে আমরা পাই ডেক্সট্রো রোটেটরি, যাকে আমরা চিন্তাকরণ করি ছোট হাতের ডি অথবা প্লাস সিম্বল দিয়ে। আর একটা পাই লিভো রোটেটরি, যাকে আমরা স্মল এল অথবা মাইনাস চিহ্ন দিয়ে চিহ্নিতকরণ করি। তো এখানে বিষয়টা কি না, একটা পোলারিমিটার টিউব থাকবে, মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট দেখায় তোদেরকে। তো এখান দিয়ে আমি এর মধ্যে আগে একটা প্রিজম থাকবে, নিকল প্রিজম, আর তার আগে একটা প্লেটের মতো থাকবে, যার মধ্যে দিয়ে প্রথমে একটা মনোক্রোম্যাটিক লাইট, অর্থাৎ এক বর্ণের যুক্ত আলোক পার করে দেওয়া হবে। সাপোজ এখানে পড়লো,
এইখানে একটা জায়গায় পড়লো আলোটা। এবার পরবর্তী ক্ষেত্রে কি করা হবে, এইটাকেই একটা দ্রবণ দিয়ে ভরে দেওয়া হলো মনোস্যাকারাইড সলিউশনে, নিয়ে পুনরায় ওই আলোকটা চালনা করা হলে, যদি আমি এটাকে নেক্সট আলোকটাকে যদি আমি অন্য কালিতে দেখাই, সাপোজ ব্লুতে দেখাচ্ছি, নেক্সট আলোটা পেরিয়ে আসবে, পেরিয়ে এসে নয় এইদিকে যাবে, নয় এদিকে আসবে, বিক্ষিপ্ত হবে। তাহলে এটা হচ্ছে ধর সাপোজ ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ। নিচের দিকে এলে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ওপর দিকে গেলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যদি ঘড়ির কাঁটার দিকে আসে তাহলে ক্লকওয়াইজ যদি হয়, ক্লকওয়াইজ বিচ্যুতি, তাহলে একে বলবো, বলছি কি, ওই যে ছোট হাতের ডি, এইটা ডেক্সট্রোরোটারি। এবার যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, বিচ্যুতি হয়, তাহলে একে বলবো কি, ওই যে লিবোরোটেটরি, এইটা মিটে গেল। তাহলে এটা হচ্ছে ডিএল আইসোমেরিজম বা প্লাস মাইনাস আইসোমেরিজম বা অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল কেন বলছি না, এই যে লাইট যেটা আমি ব্যবহার করেছি আলোক রশ্মি, এটা আমি বলছি কি মোনোক্রোম্যাটিক লাইট, মোনোক্রোম্যাটিক লাইট, অথবা এটাকে বলা হয় প্লেন পোলারাইজড লাইট। এটাও তোদের অফলাইন ক্লাসে বলেছিলাম, প্লেন পোলারাইজড লাইট। তো প্লেন পোলারাইজড মানে এই যে আমরা সাইন আর কস ওয়েভে যাচ্ছে আলোটা, তরঙ্গ ধর্মকে ব্যবহার করে, এটাকে নয় আমি ভেঙে দেবো এইদিকে পজিটিভ দিকে আর নেগেটিভ দিকে। তাহলে এটা হচ্ছে বাইপোলার লাইট, এটা হচ্ছে মনোপোলার বা প্লেন পোলারাইজড লাইট, হয়েছে। এবার যখন আমি বড় হাতের ডিএল আইসোমেরিজমে আসছি, বড় হাতের ডিএল আইসোমেরিজম এইটাকে নিয়ে আসছি, তখন এর সাথে, এর ক্ষেত্রে মানে এর যে রেফারেন্স সেটা হচ্ছে কি না, অ্যালডিহাইড যেটা রয়েছে তাকে আমি কনসিডার করব। অ্যালডিহাইড কিন্তু আগেই বললাম একটা ট্রায়োস শর্করা, আর যার এক, দুই, তিনটে কার্বন, তার মধ্যে এই 2 নম্বর কার্বনটা হচ্ছে কাইরাল। তো এই 2 নম্বর কার্বনটা কাইরাল হওয়ার জন্য দেখ, ডান দিকে একটা ওইচ আছে, একটা আছে বাঁ দিকে এইচ। তাহলে এই হাইড্রোক্সিল মূলকটা 2 নম্বর কার্বনের সাপেক্ষে যদি ডান দিকে থাকে, এটাকে বলবো কি ডি গ্লিসারলডিহাইড। যদি বাম দিকে থাকে, অর যদি বাম দিকে থাকে, তাহলে এটাকে বলবো, এই যে ওয়েস্টটা বাঁ দিকে আছে, তাহলে এটাকে বলবো এল গ্লিসারলডিহাইড। এবার এর সাপেক্ষে, অর্থাৎ ডি আর এল এর সাপেক্ষে আমি মনে করি এখানে গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজকে কনসিডার করছি। তাহলে এইটার সঙ্গে যখন আমি কম্পেয়ার করছি অন্য কোনো কার্বোহাইড্রেটের, এটা হচ্ছে গ্লুকোজ, রৈখিকভাবে, তাহলে এক্ষেত্রে কনসিডার কি করব না, এর সাথে মেলাবো, কাকে মেলাবো, কার্যকরী মূলক থেকে দূরবর্তী যে কার্বনটা কাইরেল, অর্থাৎ এই যে C5, C5, 1 2 3 4 5, 5 নম্বর কার্বনটা, তাহলে ফার টেস্ট, অর্থাৎ কার্যকরী মূলক থেকে দূরবর্তী যে কাইরেল কার্বনটা আছে তার হাইড্রক্সিল মূলকটা কোন দিকে আছে তার সাথে আমি মিলাবো কাকে, ডি বা এল। যদি ডি এর সাথে মেলে তাহলে হয়ে যাবে কি ডি গ্লুকোজ, যদি সামহাও এটা বাঁ দিকে থাকতো তাহলে হতো কি এল গ্লুকোজ। তো প্রকৃতিতে
আমরা ডি প্লাস, অর্থাৎ বড় হাতের ডিটা হচ্ছে গ্লিসারলডিহাইডের ভিত্তিতে, ডিএল আইসোমেরিজমের ভিত্তিতে ডেক্সট্রোরোটারি, আর প্লাস মানে হচ্ছে কি অপটিক্যাল আইসোমেরিজমের ভিত্তিতে হয়েছে, এই যে প্লাস মাইনাস দিয়েছিলাম তার ভিত্তিতে ডেক্সট্রোরোটারি। তাহলে এই ধরনের কার্বোহাইড্রেট প্রকৃতিতে সর্বাধিক পাওয়া যায়। সর্বাধিক পাওয়া যায়। বল, কোনো প্রশ্ন থাকলে বল, পরের স্লাইডে যাবো। আচ্ছা, বাকিটা কিছু বলছে না তো, চুপচাপ শুনতে যাচ্ছে নাকি এখন? হ্যালো, বাকিটা শুনতে পাচ্ছে? আচ্ছা, নেক্সট যাচ্ছি এই ডি অ্যালডোসের যে স্ট্রাকচার গুলো সেইগুলোর দিকে। এইখানে দেখলে কিছুটা বিজয় বসে বসে বোঝা যাবে। খেয়াল কর, এটা হচ্ছে গ্লিসারলডিহাইড, দিস ইজ গ্লিসারলডিহাইড। তাহলে এটা হচ্ছে ডিগ্লিসারলডিহাইড, ওএইচটা দেখ ডান দিকে, 2 নম্বর কার্বনটা কাইরাল। তো একইভাবে দেখ 4 কার্বনের এরিথ্রোস, ওদিকে হচ্ছে ডি3ওস, সবগুলো দেখ ফার্স্ট যে কাইরাল কার্বনটা কার্যকরী মূলক থেকে, সেটা হচ্ছে দূরবর্তী কাইরাল কার্বনটা দেখ এই গ্লিসারলডিহাইডের সঙ্গে মিলছে, ওই জন্য ডি ডি কথাটা লেখা হয়েছে। অন্যদিকে যখন আমি 5 কার্বনের দিকে আসছি, তাহলে ধর খুব কমন যেটা আমরা পাই সেটা হচ্ছে ডি রাইবোজ, এই যে 5 নম্বর কার্বনটা, তার সাথে দেখ এটার মিল আছে। তাহলে বাকিগুলোর ক্ষেত্রেও তাই, সবগুলো ডি 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 এরকম লেখা আছে। 6 কার্বনের ক্ষেত্রে হয়েছে, দেখ অ্যালোজ দিয়ে শুরু হচ্ছে, আমরা যেটা সব থেকে কমন বেশি পাই ডি গ্লুকোজ, ডি ব্যানোস, ডি গ্যালাক্টোজ, এগুলো কিন্তু সবগুলোই অ্যালডোজের ক্ষেত্রে, ওই জন্য এখানে ফ্রুক্টোজ দেখানো হয়নি। দেখ খেয়াল কর, এবার দেখ গ্লুকোজের সঙ্গে যদি আমি গ্যালাক্টোজে মিলাই, দেখ এখানে কিন্তু দুটোই ডি আকারে দিয়েছে। তাহলে দেখ 4 নম্বর কার্বনের ভিত্তিতে দেখ এটা উল্টো। তাই জন্য বলেছিলাম যে গ্লুকোজ আর গ্যালাক্টোজ C4 এর ভিত্তিতে একে অপরের কি বলা হয়েছিল, এপিমার। একইভাবে ডি গ্লুকোজের সঙ্গে যদি ম্যানোজের আমি কম্পেয়ার করি, তাহলে দেখ 2 নম্বর কার্বনটা আলাদা, ওর ওরিয়েন্টেশন যেটা রয়েছে, সজ্জাটা সেটা আলাদা। তাহলে গ্লুকোজ আর ম্যানোজ একে অপরের সি টুতে অ্যানোমার, সরি এপিমার, আর ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজ একে অপরের সাথে C4 এপিমার। এবার যখন আমরা নেক্সট কিটোজে আসছি, ডাই হাইড্রক্সি অ্যাসিটন, দিস দ্য সিম্পলেস্ট কিটোজ সুগার, 3 কার্বন। তো এগুলো সবগুলোই ক্ষেত্রে দেখ, ডি এরিথ্রোলোজের ক্ষেত্রে কিন্তু একটা কার্বন কার্বন রয়েছে। খেয়াল রাখবি ডি গ্লিসারলডিহাইডের ক্ষেত্রে একটা কার্বন কার্বন ছিল 2 নম্বরটা, কিন্তু ডি এখানে এখানে ডাই হাইড্রক্সি অ্যাসিটনের ক্ষেত্রে কিন্তু নো কাইরাল কার্বন, এর কোনো কাইরাল কার্বন নেই। তো ওই গ্লিসারলডিহাইডটা যদি আমি পাশে লিখি, আবার ধর এখানে লিখছি, তাহলে এর সঙ্গে কম্পেয়ার করে দেখ লাস্টের গুলো সব ডি ফর্মেই আছে। লাস্ট যে মানে কার্যকরী মূলক থেকে, এটা হচ্ছে কার্যকরী মূলক এদের ক্ষেত্রে, কিটোস মূলকটা সেটার থেকে দূরবর্তী যে কার্বন কার্বনটা সব দেখ এই আকারেই আছে, বুঝছে? তাই দেখ সবগুলোকে আমরা কি করছি কি ডি ফ্রুক্টোজ, ডি সিকোজ, পিটা উচ্চারণ হবে না, এগুলো অতটা
খুবই রাইস কার্বোহাইড্রেট। তোরা খেয়াল রাখবি রাইবুলোজ, ফ্রুক্টোজ, আর এখানে জাইলোজ, বুঝছে। সর্বোজও থাকে, প্ল্যান্ট সুগার থাকে, ট্যাগাটোজ, এগুলো অল্প পরিমাণ প্ল্যান্ট সুগারে থাকে। তো মনে হলে মনে রাখতে পারি, তাদের দরকার নাই। যেগুলো বক্সে দেওয়া আছে তো ফ্রুক্টোজ, রাইবুলোজ আর জাইলুলোজ, এই কটা নাম খেয়াল থাকলেই হবে। নেক্সট আসছি আমরা প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার নিয়ে। আচ্ছা, এর মধ্যে কিছু জিজ্ঞাসা থাকলে বলে না, একটু শুনে নি। হ্যালো, বাকিরা রেসপন্স করছে না কেন? শুনছি এত, না জাস্ট লাগিয়ে পড়ে আছে? আচ্ছা, যদি কিছু মিসিং হয় চিন্তার কিছু নাই, ওইটি রেকর্ড হয়ে যাবে। ওই ইয়েতে তোর কি বলে অনস্ক্রিন ভিডিওতে। বেশ, এবার এগোচ্ছি। প্রোটিন আমরা ডিফাইন করি অ্যাজ প্রোটিওস, মিনিং ফার্স্ট। তো কেমিক্যালি দে আর polymers of amino acids. তো এর মধ্যে কিন্তু মেন যে কম্পোনেন্ট গুলো সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, নাইট্রোজেনের যুগ হচ্ছে। এর সাথে পেতে পারি আমরা সালফার, ফসফরাস, আর কিছু ক্ষেত্রে কেও পেতে পারি, পটাশিয়াম, খুব রেয়ার যদিও, যদি এটা ডিরাইভড অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে কে হয়তো কিছুটা পাওয়া যায়। তো অ্যামিনো অ্যাসিডের যে প্রোটিনের যে গঠন, সেটা কিন্তু টোটালটাই অ্যামিনো অ্যাসিডের উপর নির্ভর করছে। তাহলে প্রোটিনের গঠন বা বৈশিষ্ট্য অ্যামাইনো অ্যাসিডের ওপর নির্ভরশীল। এবার বিষয় হলো যেটা, সেটা হচ্ছে যে যখন আমরা অ্যামাইনো অ্যাসিডকে স্ট্রাকচারটা নিয়ে কনসিডার করছি, তখন সেই কার্বনের চারটে হাত একটু বড় করে দেখাই। তার একদিকে হাইড্রোজেন, একদিকে হচ্ছে সি ডবল বন্ড ও এইচ, আর উল্টো দিকে হচ্ছে এন এইচ টু, দুটো হাইড্রোজেন। আর 4 নম্বর যে হাতটায় সেখানে একটা আর গ্রুপ লেগে আছে, যেটা আর মানে হচ্ছে সাইড চেন। এটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন। তো যেহেতু কার্বক্সিলিক গ্রুপ আর অ্যামাইনো গ্রুপ একই সঙ্গে আছে, তাই একে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এখন এই যে কার্বনটা, এইটা হচ্ছে একে বলে থাকি আলফা কার্বন। অর্থাৎ এর সাথে আর কোনো কার্বন কিন্তু নেই, যেটা ইউনিক বা সিঙ্গেলই রয়েছে অ্যামিনো অ্যাসিড গঠনের মধ্যে। পাশেরটা কার্বক্সিলিক গ্রুপে রয়েছে, কিন্তু এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হিসেবে রয়েছে, ফ্রি নেই কিন্তু, বুঝছে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন আমরা ওটাকে বলছি কি, যে আলফা কার্বন। এবার এই সাইড চেনটাই কিন্তু অ্যামাইনো অ্যাসিডের গঠনের জন্য দায়ী।
অর্থাৎ কোন অ্যামিনো অ্যাসিডটা কেমন হবে সেটা নির্ভর করবে আর সাইড চেনের উপর। এবার যখন আমরা এটাকে দ্রবণে নিয়ে আসি ইন সলিউশন, তখন কি হবে, অ্যামিনো অ্যাসিড আর এরকম থাকে না, স্ট্রাকচারটা আয়োনাইজ হয়ে যায়। মাঝখানে সি আলফা যেমন আছে আছে, এইচ যা থাকলো থাকলো। আমি ধরে নিচ্ছি আরটা হচ্ছে চার্জলেস কিছুক্ষণের জন্য, এইটা হয়ে যাবে নেগেটিভ, এইটা হয়ে যাবে আরেকটা এইচ প্লাসকে ধরে নিয়ে হয়ে যাবে পজিটিভ। তাহলে এটা হয়ে যাচ্ছে কার্বক্সিলেট আয়ন, এটা হয়ে যাবে অ্যামোনিয়াম আয়ন। এবার সেক্ষেত্রে একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে ব্যালেন্স করে রাখবে, ব্যালেন্স। আবার বলছি, ধরে নিচ্ছি আর এর কোনো চার্জ নাই, ব্যালেন্সড। তাহলে এরকম কোন একটা স্পিসিসকে, গ্রুপকে যদি আমরা একটা জারের মধ্যে আমরা তাই তড়িৎ বিশ্লেষণ করি, যার মধ্যে দুটো ইলেকট্রোড আছে আর এটা একটা তার দিয়ে সার্কিটের সাথে কানেক্টেড হয়ে আছে, তো যখনই আমি সুইচটা অন করে দেবো এর মধ্যে দিয়ে কি হবে, তড়িৎ প্রবাহ হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ক্যাথোড অ্যানোড যাই হোক না কেন দুটোই, এ কোনো দিকেই কিন্তু কি করবে না, যাবে না, কেন, চার্জলেস হয়ে বসে আছে সোজা কথা। হয়েছে, তাহলে পজিটিভ থাকলে, যদি পজিটিভ হতো তাহলে নেগেটিভ ইলেকট্রোডের দিকে যেত, যদি নেগেটিভ থাকতো তাহলে পজিটিভ ইলেকট্রোডের দিকে যেত, এই প্রবণতা দেখাতো। কিন্তু আলটিমেটলি যেহেতু তারা ব্যালেন্সড হয়ে আছে, অর্থাৎ একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে প্রশমিত করে রেখেছে। আবার বলছি, এটা কিন্তু সলিউশনের ক্ষেত্রে হয়েছে, যখন আমাদের দেহে এটা অবস্থান করে রক্তে বা কোষের মধ্যে, তখন কিন্তু এই আকারে, এই আকারে অবস্থান করে। তাই একে বলা হয় অ্যাট ফিজিওলজিক পিএইচ। তাহলে এই ধরনের মলিকিউল কোনো দিকেই যাচ্ছে না, তাই একে আমরা বলে থাকি কি, জুইটার আয়ন। অর্থাৎ তারা কোনো দিকেই যাবে না। জুইটার মানে হচ্ছে বোথ, দুটো প্রপার্টি দেখাচ্ছে, অর্থাৎ অ্যাসিড বা বেস, অম্ল বা ক্ষার দুটো প্রপার্টি দেখাচ্ছে। এবার এই প্রত্যেকটি অ্যামিনো অ্যাসিড সুনির্দিষ্টভাবে একটি একটি নির্দিষ্ট পিএইচ মানে জুইটার আয়ন হিসেবে থাকে। একে আমরা বলে থাকি আইসো ইলেকট্রিক পিএইচ, আইসো ইলেকট্রিক পিএইচ, পিআই এইভাবে স্বীকৃত করি। বল, কোনো কাজ থাকলে বল। বেশ, পরেরটাই যাচ্ছি। এখানে কিছু অ্যামিনো অ্যাসিডের গঠন নিয়ে দেখানো হয়েছে, তার মধ্যে দেখ, খেয়াল কর, এই গ্লাইসিন, এই গ্লাইসিন হচ্ছে সিম্পলেস্ট। তার কারণ তার ফাংশনাল এই সাইড চেনে কিন্তু এইচ আছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তার কোনো কাইরেল কার্বনই থাকছে না। তাহলে খেয়াল করে দেখ, একমাত্র গ্লাইসিনের কিন্তু কোনো কাইরেল কার্বন থাকছে না। তাহলে গ্লাইসিন হচ্ছে এমন একটা অ্যামিনো অ্যাসিড যার নো কাইরেল কার্বন। অ্যালানিনটা হচ্ছে সেকেন্ড সিম্পলেস্ট, দ্বিতীয় সরলতম।
এবার দেখ সবগুলোকে প্রোলিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, মিথিওনিন এগুলোকে বলেছে কি নন পোলার বা অ্যালিফেটিক আর গ্রুপ যাদের রয়েছে। এই যেটা সেট করা আছে ওই ছায়ার মতন সেটাকে হচ্ছে কি এর কার্যকর এই তার ফাংশনাল এই সরি সাইড চেন। একমাত্র প্রোলিনটা দেখ কোনো আলাদা করে ওরকম গঠন নাই, তাই একে আমরা বলে থাকি ইমিনো অ্যাসিড। প্রোলিনকে আমরা বলে থাকি ইমিনো অ্যাসিড। আচ্ছা, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, আইসোলিউসিনের ক্ষেত্রে দেখ মাঝে একটা CH2 গ্রুপ আছে, এইগুলো একটু খেয়াল রাখার বিষয়। মিথুনিনের মধ্যে দেখ একটা সালফার গ্রুপ আছে, হয়েছে। আচ্ছা, ফিনাইল অ্যালানিন অ্যারোমেটিক যে যাদের মধ্যে সাইড চেন তার মধ্যে পড়ছে তিনটে, ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান। সবগুলোর মধ্যে কিন্তু একটা করে ফিনাইল রিং আছে বা অ্যারোমেটিক গ্রুপ আছে। পজিটিভলি চার্জ যে অ্যামিনো অ্যাসিডস যেটা ইয়ে ক্ষেত্রে পাওয়া যায় খুব বেশি করে তোর হিস্টোন প্রোটিনে পাওয়া যায়, লাইসিন আর্জিনাইন, দেখ এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে। তাহলে এই নেগেটিভ চার্জ এই নেগেটিভ পজিটিভ চার্জকে প্রশমিত করেছে ঠিকই, কিন্তু সাইড চেন যে আছে আছে দেখ পজিটিভ চার্জ রয়েছে। এই যে সাইড চেনে পজিটিভ চার্জ, এখানে দেখ পজিটিভ নেগেটিভ ব্যালেন্সড হয়ে আছে। আর একটা আছে হিস্টিডিন। হিস্টিডিন কিন্তু ম্যাক্সিমামটাই প্ল্যান্টসের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। উল্টো দিকে যখন নেগেটিভলি চার্জ আর গ্রুপে আসছি, এখানে দেখ পজিটিভ আর নেগেটিভ ব্যালেন্স হয়ে গেছে, কিন্তু দেখ এখানে সাইড চেনে একটা কার্বক্সিলিক আয়ন রয়েছে, যেমন ধর অ্যাসপার্টেট বা অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামেট বা গ্লুটামিক অ্যাসিড, সবগুলোই কিন্তু এই অ্যাসপার্টেট আর গ্লুটামেট কিন্তু প্রচুর পরিমাণে নার্ভাস সিস্টেমে পাওয়া যায়। নার্ভাস সিস্টেমে নার্ভাস সিস্টেমের প্রচুর পরিমাণে পাওয়া যায় বা নার্ভাস সিস্টেম গঠন করতে সাহায্য করে, সোজা কথা বলতে পারিস। নেক্সট হচ্ছে পোলার আনচার্জড যেগুলো, অর্থাৎ পোলার কিন্তু তার মধ্যে কোনো চার্জ নেই, আধানহীন। খেয়াল করে দেখ সেরিন, থ্রিওনিন, সিস্টিন এর মধ্যে একটা সালফার গ্রুপ আছে, তাহলে সিস্টিন একটা, মিথিওনিন একটা। কিন্তু তফাৎটা কোথায়? মিথিওনিন হচ্ছে নন পোলার, আর তোর ইয়ে কি বলে সিস্টিন হচ্ছে কিন্তু পোলার। এটা খেয়াল রাখা, কিন্তু তার মধ্যে কোনো চার্জ নেই। তেমনি উল্টো দিকে দেখ গ্লুটামিন বা অ্যাসপারাজাইন এইগুলো হচ্ছে সবগুলোই পোলার আনচার্জড গ্রুপের মধ্যে পড়ে। তাহলে এখানে টোটাল দেখ 20টা অ্যামিনো অ্যাসিড আছে। এছাড়া 21st অ্যামিনো অ্যাসিড থাকে, 22nd অ্যামিনো অ্যাসিড থাকে। এটা হচ্ছে সেলেনোসিস্টিন, আর 22nd হচ্ছে পাইরোলাইসিন। এইগুলোকে আমরা বিকল্পভাবে বলে থাকি নন স্ট্যান্ডার্ড অ্যামিনো অ্যাসিড। নেক্সট আসছি, দেখ আচ্ছা, কোনো কোনো জিজ্ঞাসা থাকলে বল এখানে। আচ্ছা, নেক্সট আসছি পেপটাইড বন্ড ফর্মেশনে, শেষের দিকে চলে এসেছি আজকে আলোচনায়, যেহেতু এগুলো দরকারি। যাই হোক, তো এখানে দেখ দুটো অ্যামিনো অ্যাসিড দেখানো হয়েছে। এই একটা আর ওয়ানটা এখানে উপরে আছে, আমি তো যখন অফলাইনে বলেছিলাম তখন নিচের দিকে লিখেছিলাম, সমস্যা নাই ওতে। আর একটা তোর R2। তাহলে দুটো ভিন্ন সাইড চেন যুক্ত দুটো ভিন্ন অ্যামিনো অ্যাসিড। তো প্রথম অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের OH, আর দ্বিতীয় অ্যামিনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের H যুক্ত হয়েছে। নিয়ে দেখ এই H আর এখানে H2O হয়ে বেরিয়ে গেছে জল, ফরওয়ার্ড ডিরেকশনটা দেখ। তো শেষমেশ এই কার্বনের সঙ্গে অক্সিজেন যেমন আছে থেকে গেছে, আর এই যে বন্ডটা এই বন্ডটা শেয়ার হয়ে গেছে কার সাথে? এই নাইট্রোজেনের সাথে, এই নাইট্রোজেনের সাথে। নিয়ে দেখ কার্বন আর নাইট্রোজেন পাশাপাশি বন্ডিং করেছে, আর তার সঙ্গে এই যা আছে ডায়াসিটিস থেকে গেছে, R2 থেকে গেছে। তাহলে এখানে এই C ডবল বন্ড ONH এই যে অংশটা,
দিস ইজ দ্য পেপটাইড বন্ড। এর বিষয় হচ্ছে খেয়াল করে দেখ, সি ডবল বন্ড ও আর এনএইচ একে অপরের উল্টো দিকে ট্রান্স কনফিগারেশনে থাকবে সবসময়, ট্রান্স অবস্থায়, কখনোই সিস নয়। তার কারণ এই এইচ যদি এদিকে থাকে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলো টেনে নেবে। তাতে কি হবে, পেপটাইড বন্ডটা কিন্তু ডিস্টেবিলাইজ হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে। তো পেপটাইড বন্ডের মধ্যে যেগুলো মেন তিনটে প্রপার্টি, একটা হচ্ছে প্ল্যানার, মানে রৈখিক সোজাভাবে রয়েছে, রৈখিকভাবে থাকে। 2 নম্বর হচ্ছে 40% ডবল বন্ড ক্যারেক্টার দেখায়, ডবল বন্ডের মতন আচরণ করে। কেন করে আসছি পরে। আর 3 নম্বর হচ্ছে এর মধ্যে রেজোনেন্স দেখা যায়, বা এখান থেকে একটা কথা উঠে আসে স্টেরিক হিন্ড্রেন্স, কেমিস্ট্রিতে পড়বি ডিটেলে, জাস্ট একটু বলে ছেড়ে দেবো এখানে। স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক মানে হচ্ছে স্ট্রাকচার, হিন্ড্রেন্স মানে বাধা, অর্থাৎ গঠনগত ভাবে কোনো একটা মলিকিউল যদি অন্য মলিকিউলকে বা একটা অ্যাটম অন্য অ্যাটমকে বাধা দেয় ইন্টারাক্ট করতে, তো তখন আমরা তাকে কি বলবো, স্টেরিক হিন্ড্রেন্স। তো মেনলি এই দুটোই কিন্তু আসে ইলেকট্রনের কনফিগারেশনের জন্য বা ইলেকট্রন ক্লাউডের জন্য, ইলেকট্রন ক্লাউডের জন্য। একটু হোল্ড কর। এখানে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ হয়, সবগুলোর কাছ থেকে কিন্তু কি করছে, ইলেকট্রন টানছে আশেপাশে, এইখান থেকেও টানছে, এখান থেকেও টানছে, কার্বন থেকেও টানছে। আবার নাইট্রোজেন কি করছে না, ওই ইলেকট্রনটাকে দান করছে এদিকে। তো আলটিমেটলি সমস্ত দিক থেকে ইলেকট্রন আসার জন্য এই জায়গাটাই, অর্থাৎ সি ডবল বন্ড ও এনএইচ, এই যে জায়গাটাতে একটা ডবল বন্ডের মতন পার্সিয়াল ক্যারেক্টার দেখায়। অর্থাৎ নিচে কিন্তু আদতে সিঙ্গেল বন্ড, কিন্তু যখন সেটা ওই অবস্থায় রয়েছে তখন সেটা কি হচ্ছে না, ডবল বন্ডের মতন আচরণ করছে। কেন না, ইলেকট্রন ক্লাউডের জন্য। তাহলে এই ইলেকট্রন ক্লাউডটা কেন আসবে, পেপটাইড বন্ডের সাথে নাইট্রোজেন অক্সিজেন যুক্ত থাকার জন্য। খুব সহজভাবে মনে রাখ। তাহলে পেপটাইড বন্ডের যে ওভারঅল যে নেচার, সেটাকে বজায় রাখছে কে, এই নাইট্রোজেন আর অক্সিজেন। এই যে নাইট্রোজেন, এও ইলেকট্রোনেগেটিভ, এও অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ। তো এটা হওয়ার জন্য কিন্তু একটা এই গোটা তিনটে যে ঘটনা, তার জন্য কিন্তু একটা ঘটনা উঠে আসছে। কোশ্চেন তাহলে একটু হোল্ড কর, বল শুনছি। এটার জন্য কিন্তু পেপটাইড বন্ড ফ্লেক্সিবল, অর্থাৎ নমনীয়, বাট রিজিড। এটা কিন্তু খেয়াল রাখিস নিটের জন্য। এগুলো যখন আমরা ইনফরমেটিভ বায়োলজি ভিডিও আনবো তখন আমরা বলবো, এগুলো তো থাকবে দেখবি। ফ্লেক্সিবল বাট রিজিড হওয়ার একটাই কারণ, না প্ল্যানার, 40% ডবল বন্ড ক্যারেক্টার, রেজোনেন্স, হাইব্রিডের জন্য, হাইব্রিডাইজেশনের জন্য, সবগুলোই হচ্ছে ইলেকট্রন ক্লাউডের দৌলতে। বল কোশ্চেন কি আছে বল। আচ্ছা, এখানে আর দুটো জিনিস বলার আছে। যতগুলি অ্যামাইনো অ্যাসিড সমান সমান তত পেপটাইড, যতগুলি পেপটাইড -1 সমান পেপটাইড বন্ধনীর সংখ্যা।
বন্ধনীর সংখ্যা। লেখাটা হাতে লেখাটা টানা হয়ে যাচ্ছে, বুঝতে পারবি আশা করি। তাহলে যতগুলো অ্যামিনো অ্যাসিড এখানে দুটো আসে, তাহলে ডাইপেপটাইড, ডাইপেপটাইড থেকে একটা -1 করে দেবো, তাহলে পেপটাইড বন্ধনের সংখ্যা, অর্থাৎ দুটো অ্যামিনো অ্যাসিড নিয়ে একটা পেপটাইড বন্ধ হয়। তো উল্টো দিকে যে বিক্রিয়াটা দেখ, খেয়াল কর, একটা হচ্ছে জল নিষ্কাশন হয়ে গেল, তার মানে H2O সমান 18 বেরিয়ে গেল। এখান থেকে যদি প্রশ্ন থাকে কম্বাইন করে, তাহলে কিন্তু উত্তর করতে সুবিধা হবে। 18 বেরিয়ে গেল। আবার এই পাশ থেকে কিন্তু কি হচ্ছে, জল ঢুকে গিয়ে আর 18 ঢুকে গেল। তাহলে ফরওয়ার্ড ডিরেকশন থেকে কিন্তু যে ব্যাকওয়ার্ড ডিরেকশনটা, অর্থাৎ পেপটাইড বন্ড ভেঙে যাওয়ার একটা প্রবণতা কিন্তু দেখায়। কিন্তু সেটাকে ধরে রাখার যে তিনটে মানে সোজা কথায় তিনটে যে কাণ্ডারি আর কি, বা তিনটে যে বেসিক্স, সেটা হচ্ছে এইটা, আর কিচ্ছু নয়। তাহলে যখন আমরা যদি কোরকম কোশ্চেন থাকে যে কতগুলি অ্যামিনো অ্যাসিড দেওয়া আছে, এর মধ্যে কতগুলি পেপটাইড বন্ড আছে করা যাবে, বা অতগুলো পেপটাইড বন্ড বেরিয়ে গেলে তার সেই ইয়েটার অ্যামিনো অ্যাসিড, এই পলিপেপটাইডটার তার আণবিক ওজন কত হবে। যে ধরে নিই কোনো একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের আণবিক ওজন এত, তাহলে কত হবে, সেটা মাইনাস তাতে যতগুলো পেপটাইড বন্ড গঠন হবে তার সঙ্গে ইন্টু 18 করে দিলে, এই 18 করে দিলে কিন্তু সেই ফিগারটা বেরিয়ে যাবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যখন পলিপেপটাইড চেইন শৃঙ্খল তৈরি হয়, এরকম চলতে থাকবে পরপর পরপর, তো খেয়াল করবি বাঁ দিকেরটা, একে আমরা বলে থাকি এন টার্মিনাল বা এন প্রান্ত। অর্থাৎ বাঁ দিকের অ্যামাইনো অ্যাসিড যেটা সব থেকে লেফটে যেটা থাকবে, তার অ্যামাইনো মূলকটা ফাঁকা থাকবে, তার সঙ্গে এদিকে আর কোনো অ্যামাইনো অ্যাসিড লেগে থাকবে না। আর একদম ডান দিকে যে থাকবে তাকে আমরা বলে থাকি সি টার্মিনাল, অর্থাৎ সি প্রান্ত। অর্থাৎ ডান দিকে আমার যতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকুক, শেষ যে অ্যামাইনো অ্যাসিড থাকবে তার এই কার্বক্সিলেট আয়নটা কি করবে, ফ্রি থাকবে, মুক্ত থাকবে, মানে ওর সঙ্গে আর পরবর্তী ক্ষেত্রে কোনো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে না। লাস্ট স্লাইডে চলে আসছি, সেটা হচ্ছে প্রোটিনের স্ট্রাকচার। তো এখানে তিনটে স্ট্রাকচার, চারটে স্ট্রাকচার আমি পেয়ে থাকি। একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি বা মুখ্য বা গৌণ যা বলবি, টার্সিয়ারি, আরটা হচ্ছে কোয়াটার্নারি। প্রাইমারি যে গঠন, সেটা হচ্ছে কেবল অ্যামাইনো অ্যাসিড সজ্জিত করে। সেকেন্ডারি গঠনটা কিন্তু প্রাইমারি গঠনের ফোল্ডিং এর জন্য, ভাঁজ হওয়ার জন্য। একে আমরা দুটো স্ট্রাকচারে পাই, একটা হচ্ছে আলফা হেলিক্স, একটা হচ্ছে বিটা শিট। আলফা হেলিক্স হচ্ছে এরকম গঠনটা হবে, অর্থাৎ প্রত্যেকটি অ্যামিনো অ্যাসিডের সঙ্গে, মানে প্রাথমিক গঠনের অ্যামিনো অ্যাসিড গুলো যদি তাদের নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ধনী তৈরি করে, তাহলে ওই চেনটা কিন্তু গুটিয়ে যায় এভাবে, তাকে বলা হয় আলফা হেলিক্স। অন্যদিকে বিটা শিট যেটা রয়েছে, তাকে আমরা দুটো ভাগে পাই, একটা হচ্ছে প্যারালেল, একটা হচ্ছে অ্যান্টি প্যারালেল। তো প্যারালেল ক্ষেত্রে কি হবে, ধর এরকম করে দেখাচ্ছি। মিনিমাম খেয়াল করবি দুটো পলিপেপটাইড চেইন না থাকলে সেটাকে আমি প্যারালেল বলবো না, বা অ্যান্টি প্যারালেল বলবো না, বা একে আমি বিটা শিট বলবো না। তো একটার ক্ষেত্রে এদিকে যদি আমার COOH থাকে, এদিকে থাকবে NH2, একইভাবে এটার ক্ষেত্রেও তাই, COOH অর্থাৎ কার্বক্সিলিক গ্রুপ, আর হচ্ছে NH2। কিন্তু অ্যান্টি প্যারালের ক্ষেত্রে উল্টে যাবে, COOH NH2, এই NH2 সেই 5 প্রাইম টু 3 প্রাইম যেমন হয়, আর এইটা হবে COOH, এটা হবে NH2। তাহলে এখানে প্লিটিং, এটা এই বিটা সিটটা আমি বলে থাকি কি, বিটা প্লিটেড সিট, প্লিটেড সিট, ঠিক যেন ঠুকে দেওয়া হয়েছে দুই পাশ থেকে। দেখ খেয়াল কর, এই যে মাঝে মাঝে বসে গেছে গর্তের মতন করে। তাহলে বসে যাওয়ার কারণটা কিন্তু কি না, এখানে অ্যামিনো অ্যাসিড যেগুলো আছে তাদের মধ্যে
হাইড্রোজেন বন্ধনে তৈরি হয়েছে, কিন্তু গঠনটা এমন ভাবে হয়েছে যেন সে টিনকে ঠুকে দিলে যেমন হয় ঠিক ওরকম হয়ে গেছে কিন্তু। এবার এটার উপর নির্ভর করে কোনটা, দেখ কিছু ক্ষেত্রে কোন একটা নির্দিষ্ট পলিপেপটাইড চেনে অ্যামিনো অ্যাসিড একটু এগিয়ে থাকবে পিছিয়ে থাকবে, তার তার জন্য কিন্তু শেষমেশ এই অ্যান্টি প্যারালেল বা প্যারালেলের যে গঠনের যে বৈচিত্র্য সেটা কিন্তু বজায় থাকে। হয়ে গেছে। এবার যখন টার্সিয়ারি গঠনে আসছি, তখন কিন্তু সেকেন্ডারি গঠনগুলি সেকেন্ডারি গঠনগুলি সজ্জিত হয়। নিজের মধ্যে কিভাবে হবে, না কোনো সময় ধর এরকম হলো, আলফা হলো, তার মাঝে একটা এরকম বিটা প্রিটেড থেকে গেল, তাহলে কম্বাইন্ড হয়ে গেল, তাহলে এটা আর কি না সেকেন্ডারি থাকলো না। বা এর সঙ্গে আলফা, আলফা বিটা আবার আলফা হতে পারে গোটা গঠনটাকে স্টেবল করার জন্য, এবং কোলাজেন টোলাজেনে থাকে লতিকাতে। আবার উল্টো হতে পারে, বিটা আলফা বিটা হতে পারে, দুদিকে বিটা থাকলেও মধ্যেখানে আলফা থাকলেও সেটা হতে পারে। ফাইনালি আসছি কোয়াটার্নারি গঠনে, এটা হচ্ছে মোস্ট কমপ্লেক্স সব থেকে জটিল। এক্ষেত্রে দুই বা তার বেশি পলিপেপটাইড পাশাপাশি চলে আসবে, নিয়ে একটা পকেটের মতন গঠন তৈরি করে, পকেট গঠন। যেমন ধর খুব কমন এক্সাম্পল হিমোগ্লোবিন, এটা বলেছি তোদের আগে, ওই চারটে পলিপেপটাইড চেন থাকে আলফা টু বিটা টু, তো সেখানে আলফা ওয়ান বিটা ওয়ান আলফা টু বিটা টু তারা নিজেদের মধ্যে সকেট বা পকেটের মতন তৈরি করবে, যেখানে এরকম ধরনের সকেট বা গ্যাপ, যেখানে আমার অক্সিজেন এসে লাগতে পারবে। তাহলে এখানে কিন্তু খেয়াল কর, এই বিটা আর বিটা টু যেটা বলছি সেটা কিন্তু আলটিমেটলি কি, ওই যে বিটা প্লিটেড সিট, আর আলফা ওয়ান আলফা টু হচ্ছে কি আলফা হেলিক্স। তাহলে খেয়াল কর এর মধ্যে কিন্তু কমপ্লেক্সিটি সব থেকে বেশি। তাহলে কোন কোন বিষয়গুলো এই সেকেন্ডারি থেকে, এখানে একটা জিনিস নিটের জন্য প্রয়োজনীয়, সেটা হচ্ছে কোন কোন গঠনগুলো বা কোন কোন বন্ডিং গুলো এই সেকেন্ডারি থেকে কোয়াটারনারি গঠনগুলোকে বজায় রাখতে সাহায্য করে। একটা হচ্ছে খেয়াল রাখিস হাইড্রোজেন বন্ড, একটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ফোর্স, সেগুলো পরে পড়বি কেমিস্ট্রিতে, আমি ওদিকে আর যাচ্ছি না। একটা হচ্ছে অসমযোজী বা নন কোভ্যালেন্ট ইন্টারাকশন, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক বন্ড বা ইলেকট্রোস্ট্যাগনিক বন্ড, ইলেকট্রোস্ট্যাটিক বলাই ভালো, অর্থাৎ কিছুটা তড়িৎ মতো আচরণ করে। তাহলে এই চারটেই কিন্তু মেন। এর সঙ্গে রয়েছে কি পোলার বা জলীয় আর কি, নন পোলার বা অজলীয় বা জলহীন নন পোলার ইন্টারাকশন। এই হলো ওভারঅল প্রোটিনের স্ট্রাকচার। বল লাস্ট স্লাইড চলে এসেছি, কিছু কোয়েরিজ থাকলে বল, নাহলে ক্লাস কমপ্লিট করবো। বল, কারো কোয়েরিজ কোয়েরিজ থাকলে বল। আচ্ছা, ধর হোল্ড অন, আমি মেন শিটে যাচ্ছি না। দুটো কার্বোহাইড্রেট রয়েছে,
আর তাহলে 1 2 3 4 5, আর একটা হচ্ছে ধরে নে বাইরে। তাহলে এর সঙ্গে আরেকটা কার্বোহাইড্রেট উল্টো দিক থেকে যুক্ত হবে, বা বলা ভালো সোজা দিকে দেখায়, উল্টো দিকে দেখালে কনফিউজ হবি ফালতু। তাহলে এটা আছে 1 2 3 4 5, 6 নম্বরটা বাইরে চলে গেল। একইভাবে এটা 1 2 3 4 5 6, তাহলে এখানে আছে HOH, আবার এখানেও কিন্তু আছে, সরি, এখানেও কিন্তু আছে HOH। তাহলে এখানে দেখ C1 এর সঙ্গে C4 এ যদি লিঙ্ক হয় একটা অক্সিজেন শেয়ারিং এর মাধ্যমে, গোটা স্ট্রাকচারটা রাখছি না, তখন এটাকে কি বলবো, দেখ এখানে ওইটা এই যে ফার্স্ট যে কার্বোহাইড্রেটটা কি আকারে আছে, দেখ এইটা হচ্ছে অ্যানোমেরিক কার্বন, সেটা তার আলফা ভার্সনে আছে, দেখ খেয়াল কর। তাহলে এটা তখন কি বলবো, আলফা, এটা হচ্ছে 1,4 গ্লাইকোসাইড বন্ড। তাহলে সোজা কথা এটা তুই বললি, বলতে পারি যে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট নয় হলো, কার্বোহাইড্রেট সাথে যদি অন্য যৌগ থাকে সেটাও হবে। তাহলে কার্বোহাইড্রেট সোজা কথায়, কার্বোহাইড্রেট প্লাস এনি আদার মলিকিউল, অন্য যে কোনো অণু, যেমন ধর ডিএনএ ক্ষেত্রে, আরএনএ ক্ষেত্রে হয়ে থাকে কি নাইট্রোজেন বেস, তাহলে সেইটাকে যেটা যদি যুক্ত থাকে সেটাকে বলবো কি গ্লাইকোসাইড বন্ড। এবার কোথায় কিভাবে আছে, ওখানে যেমন ছিল কি এন বিটা গ্লাইকোসাইড বন্ড, এখানে বলছি আলফা 1,4 গ্লাইকোসাইড বন্ড। এখানে আলফা না হয় যদি এই ওইসটা উপর দিকে হতো, ফার্স্ট কার্ব এই প্রথম ইয়েটা সুগারটা মনোস্যাকারাইডটাই, তো তাকে কি বলতাম বিটা 1,4 গ্লাইকোসাইড বন্ড। তো এইরকম নামকরণটা হয়ে থাকে। আর কিছু কোয়ারিজ বল, তাহলে ক্লাস শেষ করবো আজকে। তোদের ভিডিওটা আজকে রাতে তো দিতে পারবো না, কালকে দিয়ে দেবো ওই ইজি ভ্যালু চ্যানেলটাতে, যদি কিছু ছেড়ে গিয়ে থাকে সেটা দেখতে পেয়ে যাবি। ঠিক আছে, আচ্ছা বেশ, বাকিটা তোরা আগে কুইট কর, আমি আস্তে আস্তে কাটছি তাহলে, হ্যাঁ।